ঠাকুরগাঁও শহর থেকে অনেকটা ভেতর গেলে চোখ পড়ে জরাজীর্ণ এক ইটের দালান। স্থানীয়রা একে বলে চৌধুরী বাড়ি। বাড়িটির চারপাশ এখন লতাপাতায় ঢাকা, যেন প্রকৃতি নিজেই চাইছে এই ধ্বংসস্তূপকে পৃথিবীর চোখ থেকে আড়াল করে রাখতে। কিন্তু এই দালানের প্রতিটি ইটের গায়ে লেগে আছে রহস্যের ছোপ। ব্রিটিশ আমলের মাঝামাঝি সময়ে এই বাড়িটি যখন তৈরি হয়েছিল তখন এর জৌলুস ছিল দেখার মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাড়িটি তৈরির সময় 3বার এর ভিত্তিপ্রস্তর ধসে গিয়েছিল। গ্রামের বৃদ্ধরা বলেন এই মাটির নিচে কোনো এক প্রাচীন মন্দির বা কবরস্থান ছিল, যার উপর জোর করে এই দালান তোলা হয়েছে। আর এই সেই অতৃপ্ত মাটি প্রথম থেকেই এই বাড়ির বাসিন্দাদের উপর অভিশাপ ঢেলে দিয়েছিল। এবার আসি মূল ঘটনায়। চৌধুরী বংশের শেষ জমিদার নরেন্দ্র চৌধুরীর এক রূপবতী মেয়ে ছিল। তার নাম নীলাঞ্জনা। লোকমুখে প্রচলিত যে নীলাঞ্জনা ছিল এই বাড়ির প্রাণ। কিন্তু তার ভাগ্য ছিল কুচকুচে কালো। নীলাঞ্জনা ভালোবাসত সাধারণ এক প্রজার ছেলেকে। কিন্তু সেই আমলের অভিজাত্যের লড়াইয়ে সেই ভালোবাসা জয়ী হতে পারেনি। জমিদার মশাই মেয়ের বিয়ের আয়োজন করলেন অন্য এক জমিদারের উদ্ধত ছেলের সাথে। বিয়ের রাতে পুরো বাড়ি আলোয় ঝলমল করে দিয়েছিল। আতশবাজি আর নহবতের সুরে গ্রাম মুখরিত। কিন্তু সেই আনন্দের ভেতরেই লুকিয়ে ছিল এক বিষাদ। লাল বেনারসি শাড়ি পরে কপালে চন্দন মেখে নীলাঞ্জনা যখন পালকিতে ওঠার কথা, তখন দেখা গেল তার ঘর শূন্য। সারা বাড়িতে হুলস্থুল পড়ে গেল। শেষমেশ তাকে পাওয়া গেল বাড়ির পেছনের সেই বিশাল দিঘিতে। লাল বেনারসি পরা নীলাঞ্জনার নিথর দেহটা পদ্ম ফুলের মাঝে ভেসেছিল। সেই রাত থেকেই চৌধুরী বাড়ির পতনের শুরু। জমিদার পরিবারটি এক রাতের ব্যবধানেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু নীলাঞ্জনার সেই লাল শাড়ির আভা নাকি আজও অমাবস্যার রাতে দিঘির জলে ভেসে ওঠে। জমিদার পরিবার চলে যাওয়ার বহু বছর পর বাড়িটি যখন জঙ্গল হয়ে গেছে, তখন প্রথম একটি ঘটনা পুরো এলাকাকে কাঁপিয়ে দেয়। ওইখানের হারান নামের এক কাটুরিয়া যে জানতো না এই বাড়ির ইতিহাস, সে বৃষ্টির হাত থেকে বাঁচতে এক রাতে এই বাড়ির ভাঙা বারান্দায় আশ্রয় নেয়। পরদিন সকালে তাকে গ্রামে পাওয়া গেল না। 3 দিন পর গ্রামবাসী যখন লাঠিসোঁটা নিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকে, তারা দেখে হারান ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছে। তার 2 চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সে এক নাগাড়ে বলে যাচ্ছে, পালকি সাজা, পালকি সাজা, ওরে তোরা পালকি সাজা, রাজকন্যা আইতাছে। সেখানে উপস্থিত গ্রামের লোকেরা সবাই হতবাক হয়ে যায় এবং হারানের এরকম কথাবার্তা শোনার পর সবাই ভয়ে আঁতকে ওঠে। সেখান থেকে হারানকে কেউ ফিরিয়ে নিয়ে যেতে না পারলেও সবাই যার যার মতো করে বাড়ি ফিরে যায়। তারপর থেকে হারান আর কোনো দিন স্বাভাবিক হতে পারেনি। সে ছিল ওই ঘটনার প্রথম সাক্ষী, যে এই বাড়িতে কিছু একটা দেখেছিল। কি দেখেছিল সে? কোনো মানুষের অবয়ব, নাকি সময়ের কোনো বিভ্রম? এখানে একটি প্রশ্ন জাগে, কেন মানুষ এমন দেখে? গ্রামের জ্ঞানী গুণীরা যখন সেই সমস্যার সমাধান দিতে যায়, তখন সবাই হতবাক হয় এবং কারো যুক্তির সঙ্গেই এই বিতর্ক মিলে না। সেখানে থাকা তখন কিছু জ্ঞানী গুণীরা বলল যে অভিশাপ যখন একবার ঘর থেকে বেরিয়ে পথে নামে, তখন তার সামনে যা কিছু পড়ে সব ধ্বংস হয়ে যায়। এরকম নানান ধরনের কথাবার্তা তখন উঠে সবার মুখে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন ভাদ্র মাসের এক গুমোট রাত। আকাশে চাঁদ থাকলেও সেটা কুয়াশা বা মেঘের আড়ালে ঢাকা। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। বরের নাম ছিল আনিফ। সে ঘোড়ায় চড়ে পালকির কিছুটা সামনে আগে আগে যাচ্ছিল। পেছনে 8 জন শক্তিশালী বেহারা, যাদের সর্দার ছিল কাশেম আলী। পালকির ভেতরে ছিল আনিসের বউ। তার নাম ছিল মরিয়ম।
গ্রামের মূল রাস্তা ছেড়ে যখন তারা সেই শর্টকাট রাস্তা ধরল, যে রাস্তাটা সরাসরি সেই জরাশীর্ণ জমিদার বাড়ির পাশ দিয়ে গেছে, তখন হঠাৎ করেই বাতাস থেমে গেল। কাশেম আলী খেয়াল করল তার সাথের সঙ্গীরা কেউ কোনো কথা বলছে না, অথচ তাদের শ্বাস ফেলার শব্দগুলো অস্বাভাবিক রকমের ভারী হয়ে গেছে। ঘটনাটা শুরু হলো ঠিক যখন পালকিটি জমিদার বাড়ির প্রথম সীমানায় বটগাছটি পার হচ্ছিল। কাশেম আলী অনুভব করলো তার কাঁধের উপর রাখা পালকির বাঁশটা যেন মাংস ফুঁড়ে হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় ডাক দিল, ওরে মজিদ, পালকিটা কি বাড়ি হইতাছে না? মজিদ কোনো উত্তর দিল না। কাশেম আলীর মনে হলো পালকির ভেতর বোধহয় একজন নয়, বরং 4-5 জন মানুষ বসে আছে। সে ভাবল হয়তো তারা ক্লান্ত, কিন্তু না, পালকিটা ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। হঠাৎ করেই পালকির ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো, চুরির টুংটাং শব্দ এবং সাথে কোনো এক তরুণীর ফিসফিসানি। কিন্তু আনিসের বউ মরিয়ম তো ঘুমে অচেতন ছিল। এই ভাবনা চিন্তা করতে করতে তারা সবাই পালকিটা মাটিতে রেখে, ওখানে থাকা কাশেম তার হারিকেনের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে ঝোপের উপর যখন আলো ফেলল, ঠিক তখনই সে যা দেখল তা দেখার পর তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল পালকির দুপাশ দিয়ে অসংখ্য ছায়া হেঁটে যাচ্ছে। তারা মানুষ নয়, মানুষের অবয়ব মাত্র। তাদের কোনো পা নেই, তারা মাটির উপর দিয়ে ভাসতে ভাসতে চলছে। আর তাদের পরনে ছিল পুরনো আমলের সব পোশাক। বাতাসে হঠাৎ করে তীব্র পচা লাশের গন্ধ ভেসে আসলো। সেই সাথে শোনা যেতে লাগলো শত শত মানুষের হাঁটার শব্দ। খসখস খসখস করে, মনে হচ্ছিল এক বিশাল জানাজা বা শোকযাত্রা তাদের চারপাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, আনিস যখন সামনে ঘোড়ায় চলে যাচ্ছিল, সে কিছুই দেখতে পাচ্ছিল না। সে কেবল শুনতে পাচ্ছিল তার ঘোড়াটি ভয়ার্ত চিৎকার বারবার সামনের পা তুলে দাঁড়িয়ে যাচ্ছে। কাশেম আলী সাহস সঞ্চয় করে পালকির পর্দা একটু সরালো। সে দেখতে চেয়েছিল ভেতরে মরিয়ম ঠিক আছে কিনা। পর্দা সরাতেই সে যা দেখল তা তার জীবনে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে দেখল মরিয়মের মাথার পাশে একটি ছায়াময় নারী মূর্তি বসে আছে। সেই মূর্তির গায়ে ছিল একটি জীর্ণ লাল বেনারসি শাড়ি, যা থেকে চন্দন আর আতরের তীব্র গন্ধ বের হচ্ছে। মূর্তিটি তার লম্বা নখওয়ালা হাত দিয়ে মরিয়মের চিবুক স্পর্শ করে আছে। কাশেম আলীর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না তখন। সে কেবল দেখল সেই মূর্তির চোখ নেই। সেখানে কেবল দুটো কালো গর্ত, আর সেই গর্ত থেকে টপ টপ করে রক্ত পড়ছে, তাও আবার মরিয়মের শাড়ির উপর। ঠিক যখন তারা জমিদার বাড়ির মূল ফটক পার হলো, অমনি সেই অদৃশ্য মিছিল আর নারী মূর্তিটি এক নিমিষে বাতাসে মিলিয়ে গেল। পালকিটা হঠাৎ করেই আবার হালকা হয়ে গেল। বেহারারা পালকি নিয়ে এক দৌড়ে গ্রামের সীমানায় পৌঁছালো। কিন্তু গ্রামে ফিরে গিয়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মরিয়মের বেনারসি শাড়িতে সত্যিই রক্তের দাগ লেগে আছে, অথচ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বেহারাদের সর্দার কাশেম আলী সেই রাতের পর থেকে টানা 3 মাস জ্বরে ভুগেছিলেন। তার সাথের 2 জন বেহারা চিরদিনের জন্য কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারা কেবল ইশারায় সেই জমিদার বাড়ির দিকে আঙুল তুলে দেখাতো। গ্রামে ফেরার পর মরিয়মকে যখন পালকি থেকে নামানো হলো, সবাই দেখল তার চেহারায় এক অদ্ভুত পরিবর্তন। তার সেই শান্ত দুটো চোখ কেমন যেন পাথরের মতো স্থির হয়ে গেছে। সে কারো সাথে কোনো কথা বলছিল না। এমনকি তার স্বামী আনিস যখন তার হাত ধরল, আনিস চমকে উঠে হাত সরিয়ে নিল। মরিয়মের শরীরে ছিল বরফের মতো ঠান্ডা, যেন তার শিরায় কোনো রক্ত বইছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল মরিয়মের গলার স্বর। সে যখন কথা বলতো, মনে হতো তার গলার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। একই সাথে একজন তরুণী এবং একজন বৃদ্ধার দ্বৈত কণ্ঠ।
গভীর রাতে আনিস দেখতো মরিয়ম বিছানায় নেই। সে জানালার আশপাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দিকে তাকিয়ে আছে এবং অস্পষ্ট ভাষায় কার সাথে যেন বিড় করে কথা বলে। বিয়ের ঠিক 7 দিন কেটে গেল। 7 দিনের মাথায় ঘটল সেই লোমহর্ষক ঘটনা। গভীর রাতে গ্রামের মানুষ এক অমানসিক চিৎকার শুনতে পেল। চিৎকারটা আসছিল আনিসদের বাড়ি থেকে। গ্রামবাসী যখন মশাল আর লাঠি নিয়ে সেখানে পৌঁছালো, তারা দেখল আনিস ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ঘরের দেয়ালে জুড়ে লেগে আছে লাল রক্তের ছাপ। কিন্তু মরিয়ম কোথায়? তারা দেখল মরিয়ম সেই ঘরের এক কোণে বসে আছে। তার হাতে একটি পুরনো আমলের পিতলের আয়না, যা সেই জমিদার বাড়ির ধ্বংসস্তূপে পাওয়া গিয়েছিল। মরিয়ম আয়নার দিকে তাকিয়ে হাসছিল, আর সেই হাসির শব্দে গ্রামের কুকুরগুলো ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে যাচ্ছিল। সে আয়নার দিকে তাকিয়ে বলছিল, রাজকুমারী আসছে, সে তার বেনারসি ফিরে পেয়েছে। সেখানে উপস্থিত গ্রামবাসীরা সবাই ভয় পেল। মরিয়মকে যখন জিজ্ঞেস করা হলো, কি হয়েছে তোমাদের বাড়িতে, তখন সেই মরিয়ম রাগে ক্রোধে সবাইকে আক্রমণ করতে যায়। 2-3 জন মহিলা মিলে মরিয়মকে আটকে দেয় এবং একজন লোক মরিয়মের স্বামীর কাছে গিয়ে যখন তাকে পালস চেক করে, তখন দেখে সে আর বেঁচে নেই। আনিস মারা গিয়েছে। মরিয়মের দিকে সবাই তাকাতেই মরিয়ম রাগে ফিসলে ফুলে যাচ্ছে, কিন্তু এখানে আর কিছুই করার নেই। আনিস আর বেঁচে নেই। এ দেখে গ্রামবাসীরা সবাই হতবাক হয়ে চিৎকার শুরু করলো, আনিসকে মেরে ফেলেছে গো, আনিসের বউ আনিসকে মেরে ফেলেছে। এই বলতে বলতে গ্রামবাসীরা সবাই গ্রামে একটা হইচই ফেলে দিল। গ্রামে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে লাগলো, এসে দেখতে লাগে আনিসের বউয়ের কীর্তি। আনিসের বউ আনিসের পাশে বসে কান্নার বদলে হাসছে এবং তার হাতে একটি আয়নার সামনে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। এ দেখে গ্রামবাসীদের আর কারো বুঝতে বাকি নেই যে তার উপর অন্য কেউ ভর করেছে, আর আনিসকে যে হত্যা করেছে তাও সে হত্যা করেনি, তার সাথে থাকা সেই অবয়বটি হত্যা করেছে। ওই রাতটা মানুষের আনাগোনায় পার হয়ে যাওয়ার পর যখন সকাল পেরিয়ে আসলো, তখন আনিসের বউ মরিয়মের হুঁশ ফিরল। মরিয়ম দেখতে পায় তার স্বামী অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তার স্বামীর উপর সাদা কাপড় দেওয়া। দেখতে পেয়ে সে খুব বিমর্ষিত হলো এবং তার স্বামীকে গিয়ে জড়িয়ে ধরল, কিন্তু তখন আর কিছুই করার নেই। দেখতে পেল তার স্বামী কোনো নাড়াচাড়া করছে না, কোনো কথাবার্তা, কোনো শব্দই করছে না। আশপাশের মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে যে তোমার স্বামীকে তুমি মেরে ফেলছো। একথা শোনার পর মরিয়ম খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং তার চিৎকার শোনার পর বাড়ির আশপাশে যত রকমের কুকুর ছিল, সব কুকুর বাড়ির আশপাশে এসে ঘেউ ঘেউ করতে শুরু করলো। সবাই এ দৃশ্য দেখে সবাই ভয় পেল এবং সেখান থেকে ভীতশঙ্কিত মানুষরা সবাই চলে গেল। কিছু সাহসী লোক ছিল যারা মরিয়মের স্বামীর দাফন দিয়েছিল। দাফন দেওয়ার সময় তারা নাকি দেখতে পেয়েছিল যে আনিসের পুরো শরীর জুড়ে বিশ্রীভাবে কাটা দাগ এবং আঙুলের ছাপ বসানো। সবাই তখন বুঝতে পারে যে তার মৃত্যুটা খুব অস্বাভাবিকভাবে হয়েছে। সে নতুন বিয়ে করার পর তার অকাল মৃত্যু কেউই ঠিকমতো মেনে নিতে পারেনি। 2 দিন পর যখন আনিসের বউ মরিয়মের বিচার সভা অনুষ্ঠিত হলো সেই গ্রামে, তখন আনিসের বউ মরিয়ম সেই পাগলাটের রূপ আবারও ধারণ করলো। সে বিচারের সবার সামনে পাগলামি করতে শুরু করলো। তার হাতে সে আয়নাটা নিয়ে আয়নার সামনে করে বিড়বিড় করে কথা বলে যাচ্ছে। কথাগুলো সেই একই রকম ছিল, রাজকুমারী আসছে, রাজকুমারীর জন্য পালকি সাজা, রাজকুমারী আসছে। বিচার সভায় সব মানুষজন, জ্ঞানীগুণীরা যখন তার এরকম পরিস্থিতি দেখলো, তখন সবাই মেনে নিল যে তার উপর অন্য কিছু আসর করেছে। এর জন্য যখন একজন তান্ত্রিককে ডাকা হয়, সেই তান্ত্রিক এসে মরিয়মের চিকিৎসার জন্য 2 দিন সময় নেয়। মরিয়মের যে শ্বশুর শাশুড়ি ছিল, তারা সবাই মিলে সেই তান্ত্রিককে বাড়িতে রাখে এবং মরিয়মের চিকিৎসা যজ্ঞ চালায়। সে তান্ত্রিক নাকি মরিয়মের
পেছন থেকে 3টি খারাপ জিন তাড়িয়ে দিয়েছিল। তারপর নাকি মরিয়ম 2-3 দিন পর সুস্থতা ফিরে পায়। কিন্তু সে সুস্থতাও বেশি দিন টিকল না। কয়েকদিন যাবার পরই নাকি মরিয়ম পাগল হয়ে যায়। সে এতটা পাগলাটে শুরু হয়ে যায় যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। কিন্তু একদিন দেখা গেল শিকল ভাঙা আর মরিয়ম নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসী বলে সে নাকি হেঁটে হেঁটে সেই অভিশপ্ত জমিদার বাড়ির দিকে চলে গিয়েছে। আজও যদি আপনি সেই বলিয়াডাঙ্গির পরিত্যক্ত জমিদার বাড়ির পাশে রাত 12টার পরে যান, আপনারা দেখতে পারবেন যে দূর থেকে একটি লাল বেনারসি পরা অবয়ব সেই ধ্বংসস্তূপের উপর হেঁটে যাচ্ছে। আর তারা পেছনে পেছনে আজও সেই 8জন অদৃশ্য বেহারা এক শূন্য পালকি বহন করে চলছে। যারা ভুল করে সেই পালকির দিকে তাকিয়েছে তারা হয় পাগল হয়ে গেছে, নয়তো 1 সপ্তাহের মধ্যে অকাল মৃত্যুবরণ করেছে। এটা ওখানকার স্থানীয় লোকেদের মতে। অনেকে বলেন এগুলো কেবলই আদিম ভয়। কিন্তু স্থানীয় গবেষকরা যখন সেই বাড়িটি মাটি পরীক্ষা করেছিলেন, তারা মাটির নিচে মানুষের হাড়ের বিশাল এক স্তূপ খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয় সেই জমিদাররা তাদের গোপনীয়তা রক্ষা করতে অনেক মানুষকে জীবন্ত কবর দিয়েছিল। সেই অতৃপ্ত আত্মাগুলো আজও সেই মাটির উপর দিয়ে চলাফেরা করা মানুষগুলো সহ্য করতে পারে না। তারা আজও সেই টাইমের লুপে আটকেই আছে, যেখানে প্রতি রাতে সেই রাজকন্যার বিয়ের ট্র্যাজেডি পুনরাবৃত্তি হয়। প্রিয় লিসেনার্স, ঠাকুরগাঁওয়ের সেই চৌধুরী বাড়ি আজও দাঁড়িয়ে আছে, হয়তো কোনো এক নতুন শিকারের অপেক্ষায়। আপনারা যদি কখনো সেই পথে যান এবং শুনেন কেউ আপনার নাম ধরে আপনার মায়ের কণ্ঠে ডাকছে, তবে ভুলেও পেছনে তাকাবেন না। মনে রাখবেন, সব ডাক মানুষের হয় না, কিছু ডাক আসে সরাসরি অন্ধকার থেকে। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আপনার এলাকায় কি এমন কোনো অভিশপ্ত জায়গা আছে? কমেন্টে আমাদের জানান। আজকের মতো বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার এখনও আপনার দরজার উপাসে উত পেতে আছে। লিসেনার্স, দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। আর আজকের এপিসোড ছোটই করেছি, কারণ আজকের এই ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক এবং ভয়ানক ছিল। যাই হোক, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।